গুড মর্নিং স্টুডেন্টস। মার্টিন লুথার কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রাকিবুল হাসান, তোমাদের বায়োলজির প্রভাষক। আজকে আমরা ঘাসফড়িং সম্পর্কে জানব, যা কিনা তোমাদের সেকেন্ড চ্যাপ্টারের একটি স্পেসিমেন সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য প্রাণী পরিচিতি হিসেবে নেওয়া হয়েছে। ঘাসফড়িং সম্পর্কে বলতে গেলে তোমরা অনেকেই গ্রাসহপার নামেও জানো। এটা মূলত হচ্ছে সবুজ রঙের এবং ঘাস বা লতাপাতার নিচে অনেক সময় খোলা লাউঞ্জে অথবা হচ্ছে মাঠে অথবা বড় গাছের কোটরে বা শিকড়ের দিকে লুকিয়ে থাকে। খুবই নিরীহ একটা প্রাণী। তো এই প্রাণী সম্পর্কে আজকে আমরা পড়ব। তো এই প্রাণীর যে বৈজ্ঞানিক নাম সেটা হচ্ছে পৈকিলোসেরাস পিকটাস। নামটা হচ্ছে পৈকিলোসেরাস পিকটাস। তো এই নাম সম্পর্কে আমরা, এটা যেহেতু বৈজ্ঞানিক নাম, এটা একটা ক্লাসিফিকেশন আছে, তো ক্লাসিফিকেশন সম্পর্কেও আমরা জানবো আজকে। তো চলো শুরু করি। ঘাসফড়িং মূলত হচ্ছে আর্থ্রোপোডা পর্বের একটি ইনসেক্টা বা পতঙ্গ শ্রেণীভুক্ত একটা সাধারণ প্রাণী। পৃথিবীর সর্বত্রই এদের বিস্তৃত দেখা যায়। সাধারণত এরা তৃণভূমিতে বিচরণ করে। এখন তৃণভূমিতে বিচরণ করার জন্য দেখা যায় যে এরা অনেক সময় হচ্ছে দলবদ্ধভাবে বসবাস করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। এ কারণে এদেরকে একত্রে বলা হয় পঙ্গপাল। ইংলিশে বলা হয় হচ্ছে লোকাস্ট। রিসেন্টলি করোনা সিচুয়েশনের ঠিক মাঝামাঝি একটা রিমার্স অথবা হচ্ছে সত্য কথাই ছড়িয়েছিল যে মধ্যপ্রাচ্য থেকে অসংখ্য পঙ্গপাল আসছে এবং সামনে যত শস্য জাতীয় খাবার পাচ্ছে সব খেয়ে ফেলতেছে। অর্থাৎ সামনে একটা দুর্ভিক্ষ হওয়ার পসিবিলিটি আছে। তো যেই পতঙ্গের জন্য এই কথাটা চলে এসেছিল সেটাই হচ্ছে এই ঘাসফড়িং বা পৈকিলোসেরাস পিকটাস। এটা মূলত হচ্ছে তৃণভোজী একটা প্রাণী, বা ইংলিশের যাকে বলে হচ্ছে হার্বিভোরাস। অর্থাৎ ব্যাপকভাবে এরা ফসল ধরনের যেই ফসলগুলো খেয়ে ফেলে। এরা ফসলের প্রচুর ক্ষতি করে। মূলত দেখা যায় যে ডিম থেকে বের হওয়ার পরেই এদের যেই প্রাথমিক অবস্থা সেটাকে বলা হচ্ছে নিম্ফ। এই নিম্ফ অবস্থায় এরা চারপাশের যত সহজপাচ্য যেই ঘাস থাকে অথবা ঘাসের দানা থাকে বা কোনো সবুজ লতা পাতা থাকে সেগুলো খাবার শুরু করে, এবং দুই একবার এরা খোলস মোচনের পর মানে শক্ত উদ্ভিদও এরা খাবার হিসেবে গ্রহণ করতে সক্ষম হয়ে যায়। এই কারণেই এরা হচ্ছে তৃণভোজী বা হচ্ছে হার্বিভোরাস বলা হয়। হার্বিভোরাসের ডেফিনেশনেই আমরা জানি যে যে সকল প্রাণী তৃণ অথবা সবুজ লতা পাতা খেয়ে জীবন ধারণ করে বা তাদের পুষ্টি গ্রহণ করে তাদেরকে বলা হয় তৃণভোজী বা হার্বিভোরাস অ্যানিম্যাল। তো পৈকিলোসেরাস পিকটাস বা ঘাসফড়িংও এর ব্যতিক্রম নয়। মূলত পৈকিলোসেরাস পিকটাস এটিও একটি তৃণভোজী প্রাণী। এছাড়া পঙ্গপাল নামেও একে পরিচিতি দেওয়া হয়। আজকে এই তৃণভোজী প্রাণীটি সম্পর্কে বিস্তারিত আলোচনাতেই প্রথমে এটার ক্লাসিফিকেশনটা দেখে নেই, বা সিস্টেমিক পজিশন, শ্রেণীতাত্ত্বিক যে অবস্থান সেটা নিয়ে আলোচনা করি। চলো। ক্লাসিফিকেশন বা সিস্টেমিক পজিশন অফ পৈকিলোসেরাস পিকটাস বা ঘাসফড়িং, এটাতে দেখা যায় যে এটার যে ফাইলাম সেটা হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা শব্দের অর্থই হচ্ছে এটার যে পা সেটা হচ্ছে অসংখ্য খণ্ডায়িত বা সন্ধিযুক্ত, অর্থাৎ অনেক জয়েন্টেড লেগ প্রেজেন্ট, অর্থাৎ পা হচ্ছে অনেকগুলা জয়েন্টে বিভক্ত। এছাড়া এদের শরীরে কাইটিন সমৃদ্ধ বহিঃকঙ্কাল থাকে। সেকেন্ড হচ্ছে এদের যে ক্লাস সেটাকে বলা হচ্ছে ইনসেক্টা। ইনসেক্টার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে 3 জোড়া সন্ধিপদযুক্ত পদ থাকবে, অর্থাৎ এটার পা হচ্ছে 3 জোড়া। এছাড়া এরপরে যেই অর্ডার সেটাকে বলা হচ্ছে আর্থ্রোপটেরা বা দুই জোড়া ডানা বিশিষ্ট
প্রাণী। তো এদের ডানার সংখ্যা হচ্ছে 2 জোড়া, অর্থাৎ হচ্ছে টোটাল 4টা। এরপর হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি হচ্ছে অ্যাক্রিডিডি, বা এটার অ্যান্টেনা হচ্ছে খাটো। দেখা যাচ্ছে যে এদের যেই অ্যান্টেনাগুলো, এটা তেলাপোকার মতন এত বড় না, অ্যান্টেনা দুইটা হচ্ছে খাটো, এই কারণে এদেরকে অ্যাক্রিডিডিতে রাখা হয়েছে। এরপরে জেনাস হচ্ছে ওইকিলোসেরাস, যা কিনা আমরা হাতে লিখলে অবশ্যই সেটার নিচে দাগ দিব, এটা হচ্ছে প্রিন্টিং, এবং এই কারণে ইতালিকভাবে একটু ডান দিকে বাঁকানো করে লেখা হয়েছে, এই কারণে নিচে দাগ দেওয়া হয়নি, হাতে লিখলে অবশ্যই নিচে আন্ডারলাইন করবে। এরপর হচ্ছে স্পেসিস হচ্ছে পৈকিলোসেরাস পিকটাস। তো এটা হচ্ছে ছিল সিস্টেমিক পজিশন অফ ঘাসফড়িং বা হচ্ছে পৈকিলোসেরাস পিকটাস। তো এই ছিল সিস্টেমিক পজিশন অফ পৈকিলোসেরাস পিকটাস। তো এটার যে বাহ্যিক গঠন, সেই বাহ্যিক গঠন সম্পর্কে আমাদের জানা খুবই প্রয়োজন, এটা সম্পর্কে ভবিষ্যৎ আরও পড়ার জন্য। তো দেখি চলো এটার কী অবস্থা। সেটা হচ্ছে যে কোনো ইনসেক্টা পর্বের যে কোনো ইনসেক্টার বা হচ্ছে ক্লাসের দেখা যাচ্ছে পতঙ্গের মূলত হচ্ছে দেহকে যদি আমরা ভাগ করি, প্রধান 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মাথা, আরেকটা হচ্ছে বক্ষ, আরেকটা হচ্ছে উদর, উদর বা পেট, বক্ষ বা বুক, আর মাথা হচ্ছে মস্তক। তো আজকে আমরা শুধু মাথা যেই পার্ট, সেই পার্টটা নিয়ে বিস্তারিত জানবো। আগামী ক্লাসে আমরা বক্ষ এবং উদর শেষ করব। তো ঘাসফড়িংয়ের মাথায় মূলত হচ্ছে 4 ধরনের পার্ট পরিলক্ষিত হয়। একটা হচ্ছে অ্যান্টেনা, সেকেন্ড হচ্ছে পুঞ্জাক্ষী, তারপর হচ্ছে সরলাক্ষী, এরপর হচ্ছে মুখোপাঙ্গ। তো ঘাসফড়িংয়ের যেই মস্তক, সেখানে দেখা যায় যে দেহের সামনের সবচেয়ে নরমক্ষম অংশ হচ্ছে এটি, যা কিনা মূলত দেহতলের সঙ্গে উলম্বভাবে অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে অবস্থান করে। মাথাটি প্রাপ্তবয়স্ক ঘাসফড়িং এ একটি খণ্ডক মনে হলেও এটি মূলত ভ্রূণীয় 6টা খণ্ডক নিয়ে গঠিত, এবং মাথার যে পৃষ্ঠীয় অঞ্চল সেখানে ভার্টেক্স, পার্শ্বীয় অঞ্চল জেনা, এবং সামনের অংশ হচ্ছে ফ্রন্স নামে পরিচিত। ফ্রন্সের নিচে প্রশস্ত আয়তাকার পাতটিকে ক্লাইপিয়াস বলে। মস্তক দেখতে নাশপতি আকৃতির এবং হাইপোগনেথাস ধরনের, অর্থাৎ মুখছিদ্র হচ্ছে নিম্নমুখী এবং মস্তকের নিচে অবস্থিত। ঘাসফড়িংয়ের মস্তক হচ্ছে মূলত 1 জোড়া পুঞ্জাক্ষী এবং 3টা সরলাক্ষী বা ওসিলি দ্বারা গঠিত। 1 জোড়া অ্যান্টেনা থাকে এবং 1 সেট মুখোপাঙ্গ বহন করে। তো এটা আমরা ছবিতে একটু বিস্তারিত দেখব, তো এটা আরও বিস্তারিত পড়ব। তার আগে একটু বলে নেই বক্ষ এবং উদর সম্পর্কে। বক্ষতে মূলত হচ্ছে 3টা পার্ট পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে শ্বাসরন্ধ্র, পা, আর হচ্ছে ডানা। আমরা আগেই বলেছি ঘাসফড়িংয়ের পা হচ্ছে, যেহেতু ইনসেক্টা পর্বের প্রাণী, তাহলে এটা 3 জোড়া সন্ধিযুক্ত পদ থাকবে, আর যেহেতু হচ্ছে এটা অর্থোপটেরা অর্ডারের, অর্থাৎ 2 জোড়া ডানা থাকবে। এরপরে ঘাসফড়িংয়ের যেই উদর, উদরে 4টা পার্ট দেখা যায়। মূলত হচ্ছে টিম্পেনাম, একটা ছোট পর্দার মতন পার্ট থাকে যেটা কিনা আবৃত করে রাখে কিছু অংশ। এরপর হচ্ছে শ্বাসরন্ধ্র উদর অঞ্চলেও থাকে। এছাড়া রেচনের কিছু অঙ্গ থাকে, অর্থাৎ পায়ুপথ থাকে, যেখান দিয়ে বজ্র বের করে দেয় শরীরের। এছাড়া জনন অঙ্গ ঘাসফড়িংয়ের পুরুষ এবং স্ত্রী ঘাসফড়িংয়ের ক্ষেত্রে ভিন্ন রকমের হয়। তো চলো আমরা মস্তক বা মাথা সম্পর্কে ডিটেলস দেখি।
ঘাসফড়িংয়ের যেই মস্তক কিছুক্ষণ আগেই বলেছি অনেকগুলো পার্ট আছে, সেই পার্টগুলোর মধ্যে এখানে খুব সুন্দরভাবে ছবি দিয়ে দেখানো হয়েছে। যে আবার বলে দিচ্ছি সেই কথাগুলোই যাতে ছবির সাথে মিলিয়ে নিতে পারো। প্রাপ্তবয়স্ক ঘাসফড়িংয়ের এই সম্পূর্ণ মাথাটা দেখতে যদি টোটালটা একটা খণ্ডকের মতন মনে হলেও মূলত এটা ভ্রূণীয় 6টা খণ্ড থেকে গঠিত। তো 6টা খণ্ডের মধ্যে দেখা যায় পৃষ্ঠীয় অঞ্চল হচ্ছে কর্টেক্স, যেটা হচ্ছে পৃষ্ঠীয় দিক। এখানে পার্শ্ব দিক আর সম্মুখ দিক দেখানো হয়েছে। পার্শ্বীয় অঞ্চলের নাম হচ্ছে জেনা, এই যে এখানে দেখানো হয়েছে দেখো জেনা। এই যে পাশের অঞ্চলগুলো, এই অঞ্চলটাকে বলা হচ্ছে, নাম হচ্ছে জেনা। সামনের অংশের নাম হচ্ছে ফ্রন্স। এই যে সামনের অংশ, এটা যেহেতু ছবিটা পার্শ্ব এই কারণে এটা দেখা যাচ্ছে না, এইটাকে বলা হচ্ছে ফ্রন্স, এই অঞ্চলটুকুকে। এছাড়া ফ্রন্সের নিচে প্রশস্ত হচ্ছে আয়তকার যেই পাত, সেটার নাম হচ্ছে ক্লাইপিয়াস। ক্লাইপিয়াসও দেখানো হয়েছে এখানে, এই জায়গাটুকুর নাম হচ্ছে ক্লাইপিয়াস, যেটা কিনা এখানে দেখানো হয়েছে ক্লাইপিয়াস। এরপরে মস্তকটা দেখতে মূলত নাশপতি আকৃতির, এটা জাস্ট একটা আকৃতি কথা বলে দিয়েছে, এবং আরেকটা স্পেশাল একটা ওয়ার্ড ইউজ করছে যেটা হচ্ছে হাইপোগনেথাস। হাইপোগনেথাস হাইপোগনেথাস শব্দটার যদি সংজ্ঞায়িত করতে যাই তাহলে এটার বোঝায় হচ্ছে মুখছিদ্রটা হচ্ছে নিম্নমুখী এবং মস্তকের নিচের দিকে অবস্থান করে। দেখো সম্পূর্ণ মাথাটা উপরে, মুখছিদ্র কিন্তু ল্যাবিয়াম বা ল্যাব্রাম, এই যে দুইটা পার্ট এটা হচ্ছে নিচের দিকে, অর্থাৎ মাথার একেবারে নিচের দিকে যদি মুখটা থাকে তখন সেটাকে বলা হচ্ছে হাইপোগনেথাস। এছাড়া ঘাসফড়িংয়ের মস্তকে একজোড়া পুঞ্জাক্ষী থাকে। দেখো বিশাল বড় কিন্তু এখানে পুঞ্জাক্ষী, এটা হচ্ছে এই সাইড, অপর সাইডেও কিছু আরেকটা পুঞ্জাক্ষী থাকে। এখানে যে দুইটা সাইডের পুঞ্জাক্ষী দেখানো হয়েছে। তাছাড়া 3টা ওসেলি থাকে, সরলাক্ষী থাকে। দেখো এখানে ওসেলি দেখানো হয়েছে, এখানে ছোট্ট একটা ওসেলি আছে, এখানে একটা ওসিলি, এখানে একটা ওসিলি, এবং এই জায়গায় একটা ওসিলি। টোটাল হচ্ছে 3টা ওসিলি থাকে, এবং এক সেট মুখোপাঙ্গ বহন করে। মুখোপাঙ্গর মধ্যে এখানে দেখানো হয়েছে মূলত ল্যাব্রাম, ল্যাবিয়ামটাকে দেখানো হয়েছে। আরও বিস্তারিত আমরা ছবিতেও দেখব। তো কিছু বিশেষ ব্যাপার, সেটা হচ্ছে অ্যান্টেনা, যেটা এখনও বলিনি। দেখো অ্যান্টেনাটা আকারে কিন্তু অনেক ছোট, দুইটা ছবিতেই দেখো অ্যান্টেনাটা খুব বড় হয় না অ্যান্টেনাটা। তো এই অ্যান্টেনাটা মূলত হচ্ছে মাথার দ্বিতীয় খণ্ডকে পুঞ্জাক্ষীর গোড়ায়, দেখো ঠিক পুঞ্জাক্ষী এবং পুঞ্জাক্ষীর গোড়ার দিকেই হচ্ছে এই অ্যান্টেনা একজোড়া থাকে। এরা নলাকার সুতার মতন, এবং মূলত এটাতে হচ্ছে 20 থেকে 25টা হচ্ছে 20 থেকে 25টা হচ্ছে এখানে সেগমেন্ট থাকে, 20 থেকে 25 সেগমেন্ট থাকে এখানে দেখা যায়, বা পার্ট থাকে। প্রতিটা অ্যান্টেনাই হচ্ছে সংবেদী এবং অলফ্যাক্টরি পিট বা বহুসন্ধিযুক্ত ফ্লাজেলাম বহন করে। এসব অঙ্গ থেকেই মূলত একে কার্যকরী সংবেদন অঙ্গে পরিণত করেছে, যা কিনা ঘ্রাণ, স্পর্শ এবং শ্রবণের অনুভূতি এটাকে দেয়। এছাড়া এর পরবর্তীতে যে পার্ট, যেটা হচ্ছে পুঞ্জাক্ষী দেখানো হয়েছে এখানে, এই যে দুই পাশে দুইটা বড় আকৃতির পুঞ্জাক্ষী থাকে, এটা মূলত হচ্ছে এক জোড়া, এবং প্রতিটি পুঞ্জাক্ষীতে হচ্ছে কর্নিয়া নামের বিশেষ স্বচ্ছ কিউটিকল যুক্ত একটা আবরণ দ্বারা আবৃত থাকে। অনেকগুলো ষড়ভুজাকৃতির খণ্ডে বিভক্ত, যা কিনা পুঞ্জাক্ষীর প্রতিটি যে একক এটাকে মূলত হচ্ছে ওমাটিডিয়াম বলে, অর্থাৎ ওমাটিডিয়াম বলে এটাকে। তো ওমাটিডিয়াম মূলত হচ্ছে ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষীর একক। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক, এটা নিয়ে আমরা বিস্তারিত পড়ব, এটা সিকিউর জন্য খুব ইম্পর্ট্যান্ট।
ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষী মূলত হচ্ছে রং শনাক্ত করতে সক্ষম। এটা মূলত এই কাজই হচ্ছে রং শনাক্ত করা। এরা মূলত তার প্রধান দর্শন অংশ, অর্থাৎ এটা দিয়েই সে দেখে। এরপরে ঘাসফড়িংয়ের আরেকটা ইম্পর্ট্যান্ট দর্শন অঙ্গ হচ্ছে সরল অক্ষী। সরল অক্ষী মূলত হচ্ছে ওসেলি নামে পরিচিত, যা কিনা 3টা থাকে। এখানে আমরা ওসেলি দেখিয়েছি। তো এই ওসেলি বা প্রতিটি ওসেলাস, এক বচনে বলে ওসেলাস, তো পুরু স্বচ্ছ কিউটিকল নির্মিত লেন্স এবং রেটিনা নামক গুচ্ছ একক সংবেদী কোষ বহন করে। এটির মাধ্যমে ঘাসফড়িং মূলত হচ্ছে আলোর তীব্রতা পার্থক্য বুঝতে সহায়তা করে। অর্থাৎ ওসেলি হচ্ছে মূলত হচ্ছে আলোর তীব্রতা তীব্রতাটা হচ্ছে সে বুঝতে সহায়তা করে। এটাতেও ঠিক একইভাবে লেন্স এবং রেটিনা থাকে অনেকগুলো এবং সংবেদী কোষ এটা। এরপরে আছে হচ্ছে মুখোপাঙ্গ। মুখোপাঙ্গ যদি আমরা বিস্তারিত পড়তে চাই, আমি এখানে ছবি দিয়ে দিয়েছি। মুখোপাঙ্গের মধ্যে অনেকগুলো পার্ট, মূলত হচ্ছে এরা একজোড়া ম্যাক্সিলা, একজোড়া ম্যান্ডিবল, একজোড়া ল্যাবিয়াম এবং একটি করে ল্যাব্রাম এবং হাইপোফ্যারিংস সম্মিলিত মুখোপাঙ্গ বহন করে। তো মুখোপাঙ্গ এটা নিয়ে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে করার কথা, এবং প্র্যাকটিক্যালি এটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের ইন্টার লাইফে বা এইচএসসি লেভেলের জন্য। তো যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাস কলেজ না করলে প্র্যাকটিক্যালি কাজটা করা সম্ভব না, তো আমরা থিওরিটিক্যাল ক্লাসে এটা একটু বিস্তারিত পড়ব। তো প্রথমেই ল্যাব্রাম সম্পর্কে জানি। ল্যাব্রাম হচ্ছে দেখতে অনেকটা চাপা চাকতির মতন, দেখতেই বুঝতে পারতেছো, এবং এদের উপরের যেই উষ্ঠ গঠন করে, এরা মূলত হচ্ছে উষ্ঠ বাট লিভস, এটাকে হচ্ছে লিপ বলে, ঘাসফড়িংয়ের লিপ গঠন করে। রং হচ্ছে মূলত সবুজ, বাদামি বা অন্য কালারেরও হতে পারে। তো এর মাঝ বরাবর একটা খাঁজ কাটা থাকে, দেখো এই যে এখানে একটা খাঁজ কাটা আছে। তো এই খাঁজ বরাবর হচ্ছে খাবারটা ধরে রাখতে সহায়তা করে এবং ম্যান্ডিবলের দিকে সে হচ্ছে খাবারটাকে ঠেলে দিতে এবং স্বাদ নিতে সহায়তা করে। অর্থাৎ লিপ এখানে হচ্ছে মূলত হচ্ছে স্বাদ নিতে এবং হচ্ছে খাবারটাকে ম্যান্ডিবলের দিকে মুভ করতে সহায়তা করে। সেকেন্ড সেটা হচ্ছে ম্যান্ডিবল। এখানে মূলত একজোড়া ম্যান্ডিবল থাকে, এই যে ম্যান্ডিবল, এখানে একটা ম্যান্ডিবল। তো ম্যান্ডিবলের দেখা যায় যে দাঁত বা হচ্ছে কাটার কাজে, এখানে খাবারটাকে কাটার কাজে সহায়তা করে। তো এটাতে মূলত দেখা যায় যে দুপাশে অবস্থিত এবং দেখতে অনেকটা ত্রিকোণাকার। এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, কালো বাদামি রঙের হতে পারে এবং বেশ শক্ত, ভেতরের দিকে সুচালু করাতের মতন দাঁত আছে। দেখো এখানে যে দাঁত ছবি দেখানো হয়েছে, দাঁতে এখানেও দেখো প্রত্যেকটাতে এখানে দাঁত থাকে, এই যে এখানে দাঁত আছে। তো এই দাঁতগুলো মূলত হচ্ছে শক্ত এবং ভেতরের দিকে সুচালো, অনেকটা করাতের মতন, যে কারণে খাবারটা একবার ভেতরে গেলে সেটা হচ্ছে চিড়ে যায়, অর্থাৎ কেটে যায়, এবং খাদ্যটাকে কেটে চিবানোর জন্য মূলত এটি সহায়তা করে ঘাসফড়িংকে। এরপরে দেখো ম্যাক্সিলা, মূলত হচ্ছে একজোড়া ম্যাক্সিলা থাকে, এই যে একজোড়া ম্যাক্সিলা। তো ম্যাক্সিলাতে মূলত হচ্ছে একটু ম্যান্ডিবলের চাইতে এখানে সাইজে বড়, এবং ম্যান্ডিবলের পেছনে এবং বাহিরের দিকে প্রতি পাশে একটি করে এই লম্বাকার ম্যাক্সিলা থাকে। প্রত্যেক ম্যাক্সিলা অনেকগুলো খণ্ডে বিভক্ত হয়। সবচাইতে গোড়ার দিকের যে খণ্ড সেটাকে বলা হচ্ছে কার্ডো। দেখো এখানে ছবিতে দেখানো হয়েছে, এই যে পার্ট, এটাকে বলতেছে হচ্ছে কার্ডো, এটা হচ্ছে গোড়ার দিকের। এবং এরপর অবস্থিত খণ্ডকে বলা হচ্ছে স্টাইপস। দেখো এখানে ছবিতে দেখানো হয়েছে যে কার্ডোর যে পরের পার্ট, এটাকে বলা হচ্ছে হলো স্টাইপস। এই স্টাইপসের অগ্রভাগে নখর বিশিষ্ট ল্যাসিনিয়া থাকে। এই যে দেখো এখানে নখর বিশিষ্ট হচ্ছে এই যে পার্ট,
এই পার্টটাকে নাম হচ্ছে ল্যাসিনিয়া, এবং ল্যাসিনিয়ার ঢাকনির মতন গ্যালিয়া নামক দুই খণ্ড পাশাপাশি অবস্থান করে। দেখো এই যে যেটা, এটার নাম হচ্ছে গ্যালিয়া। এই গ্যালিয়ার পাশে 5টা অংশ বিশিষ্ট ম্যাক্সিলারি পাল্প থাকে। দেখো ম্যাক্সিলারি পাল্প 1 2 3, এখানে হচ্ছে সরি আগে একটা বাদ দিয়েছি, দ্যাট মিনস কাউন্টিং যদি করি আবার ফার্স্ট থেকে 1 2 3 4 দেন হচ্ছে 5, অর্থাৎ 5টা ম্যাক্সিলারি পাল্প রয়েছে। এর উপরের থাকে হচ্ছে সূক্ষ্ম রোম, অর্থাৎ ম্যাক্সিলারি পাল্পে দেখো প্রত্যেকটা পাল্পের ক্ষেত্রেই কিন্তু এখানে সূক্ষ্ম কাটার মতন রোম আছে এই বরাবর এবং এই বরাবর। তো খাদ্যের স্বাদ গ্রহণ এবং এটি ধরে রাখতে এবং মুখের ভেতর প্রবেশ করাতে এবং খাদ্য চূর্ণকরণে মূলত হচ্ছে ম্যাক্সিলাটা কাজ করে। ম্যাক্সিলা হচ্ছে বেশি শক্ত, ম্যান্ডিবলের মতো এত অল্প পার্ট না, এখানে অনেকগুলো পার্ট আছে এবং কাজও এই কারণে একটু ম্যাক্সিলাতে বেশি, অর্থাৎ সে খাবারটা ধরে রাখতে যেরকম সাহায্য করে, মুখের ভেতর প্রবেশ করাতে সহায়তা করে, একইভাবে খাদ্য চূর্ণকরণেও সে সহায়তা করে। তো ম্যাক্সিলারি পাল্প মূলত হচ্ছে অ্যান্টেনা এবং পায়ের অগ্রভাগের পরিষ্কারে অংশ নেয়। মাঝে মাঝে দেখা যায় যে অ্যান্টেনা বা পা এর অগ্রভাগে যদি কোনো কিছু লেগে থাকে, এই ম্যাক্সিলারি পাল্প দিয়ে সে চাইলেই সেটা পরিষ্কার করতে পারে। এছাড়া খাদ্যবস্তু হরণ প্রতিরোধ করে, এবং অর্থাৎ খাদ্যবস্তু যাতে পড়ে না যায় বা হচ্ছে সেটা ভেতরে ঠিকমতো ধরে রাখা, সেটাতে সহায়তা করে, অথবা মারতেও সহায়তা করে খাদ্যবস্তুটাকে, এবং সংবেদী অঙ্গ হিসেবেও এটা কাজ করে, কারণ এখানে অনেকগুলো সংবেদী রোম থাকে। এরপরে ম্যাক্সিলার পরবর্তীতে আছে হচ্ছে ল্যাভিয়াম। দেখো এই পার্টটার নাম হচ্ছে ল্যাভিয়াম। ঘাসফড়িংয়ের এই যে মুখ উপাঙ্গগুলো, এর মধ্যে হচ্ছে ল্যাভিয়ামটা মূলত হচ্ছে সবচাইতে দেখা যায় যে বড় একটা, এবং এটাই মূলত দেখা যায় যে 4 সাইডের যেই পার্টগুলো সেগুলোকে ধারণ করতে সহায়তা করে। তো ঘাসফড়িংয়ের এই মুখোপাঙ্গর যে এটা মূলত হচ্ছে মধ্য অংশ বরাবর থাকে, এবং বহু সন্ধিল একটি ল্যাভিয়াম, এটা হচ্ছে অধ উষ্ট রয়েছে, এটা মূলত একটি সংখ্যায়, এবং ল্যাভিয়ামকে মূলত হচ্ছে দ্বিতীয় জোড়া ম্যাক্সিলারির প্রতিনিধি হিসেবে কাজ করে, অর্থাৎ ম্যাক্সিলারির ঠিক পরবর্তীতে এটা হচ্ছে প্রতিনিধি হিসেবে কাজ করে। এটি মূলত হচ্ছে 2টা খণ্ডে বিভক্ত, একটার নাম হচ্ছে ম্যান্টাম আর একটার নাম হচ্ছে সাবমেন্টাম। দেখো উপরের এতটুকু পার্টকে বলতেছে হচ্ছে সাবমেন্টাম, আর এর পরবর্তীতে যেই পার্ট এতটুকু বলতেছে হচ্ছে মেন্টাম। তো প্রতিপাশে মেন্টামে মূলত হচ্ছে মুক্ত প্রান্তে 2টা হচ্ছে নরনশীল যেই পার্ট, সেটার নাম হচ্ছে লিগিউলি থাকে, এটা হচ্ছে নরনক্ষম। ছবিতে আর একটু স্পষ্ট দেখাচ্ছি, এই যে একটা আর এই একটা 1 দেন 2, এটাকে বলা হচ্ছে লিগিউলি, এটা মূলত হচ্ছে নরনক্ষম। তো এটা কি করে, তো এটা হচ্ছে মূলত হচ্ছে মেন্টামকে যুক্ত করে, এবং মেন্টামের মূলত হচ্ছে এটা মুক্ত, 2টা প্রান্ত মুক্ত, এবং এটা মেন্টামের যেই একক মেন্টাম হিসেবে এটাকে প্রতিনিধিত্ব করে। এটা মূলত হচ্ছে খাবার ফসকে যাতে না যায় এবং চর্বিত খাদ্য যাতে মুখের ভেতর প্রবেশ করে সেটাতে সহায়তা করে। এছাড়াও 3 সন্ধিযুক্ত একটা ল্যাভিয়াল পাল্প থাকে 2 সাইডেই। দেখো এই যে পাল্প, এটাতেও 3টা, অর্থাৎ হচ্ছে 1 2 দেন হচ্ছে 3, 1 2 3, এই 3টা ল্যাভিয়াল পাল্প থাকে। এই 3টা ল্যাভিয়াল পাল্প 3টা খণ্ডযুক্ত ল্যাভিয়াল পাল্প থাকে, যাকে মূলত হচ্ছে এখানেও দেখো সংবেদী রোম আছে, অর্থাৎ এটাও সংবেদনশীল অঙ্গ হিসেবে কাজ করে, এবং উপযুক্ত খাদ্য কোনটা হবে এবং কোন খাদ্যটা সে গ্রহণ করা তার জন্য সহজ হবে, সেই খাদ্যটা সে গ্রহণ করতে এটা নির্ধারণ করে দেয় বা নির্বাচনে সহায়তা করে। এর পরবর্তীতে
যেই মুখপাঙ্গটি রয়েছে সবচেয়ে ছোট দেখতে, সেটার নাম হচ্ছে হাইপোফ্যারিংস। হাইপোফ্যারিংস মূলত হচ্ছে ল্যাব্রামের নিচে খুবই ক্ষুদ্র এবং এটা মাংসল। এটাকে মূলত হচ্ছে উপজিহ্বাও বলা যায় বা উপজিহ্বার হিসেবেই এটাকে কাউন্ট করা হয় ঘাসফড়িংয়ের ক্ষেত্রে। তো এই উপজিহ্বাটি মূলত হচ্ছে এর চারিদিকে ম্যান্ডিবল থাকে, ম্যাক্সিলা থাকে, ল্যাভিয়াম দিয়ে আবৃত থাকে। তো ল্যাভিয়ামের ভেতরের কিনারার সাথে সৃষ্ট একটি জিল্লি এই হাইপোফ্যারিংসের অঙ্কীয়ভাবে সংযুক্ত করে। অর্থাৎ আমি যখনই ল্যাভিয়ামটাকে সরাবো, এই ল্যাভিয়ামটাকে সরানোই ঠিক নিচেই আমি এই হাইপোফ্যারিংসটা পেয়ে যাব। তো এটা মূলত চৌঙ্কীয়ভাবে যুক্ত থাকে বলে এটা টান দিয়ে ছিঁড়ে আনতে হয়, এবং খাদ্যবস্তুকে নড়াচড়া করতে বা লালার সাথে মেশাতে এটা খুব ব্যাপক ভূমিকা পালন করে। তো ঘাসফড়িংয়ের যেই মুখপাঙ্গ দেখলাম, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। প্র্যাকটিক্যাল ক্লাসে যেহেতু দেখানো সম্ভব হচ্ছে না, আশা করি ভবিষ্যতে প্র্যাকটিক্যাল ক্লাসেও এটা দেখাবো আমি, এবং এটার প্রত্যেকটা পার্টের গঠন এবং কাজ সম্পর্কে তোমরা জেনে রাখবে, যাতে ঘাসফড়িং কীভাবে খাবার দাবার গ্রহণ করে বা ঘাসফড়িংয়ের মস্তকে কী কী পার্ট আছে এটা সম্পর্কেও তোমরা জানতে পারলে আজকে। আশা করি বুঝতে পেরেছো ক্লাসটা। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর তোমাদের যে উপস্থিতি এটা নিশ্চিতকরণের জন্য অবশ্যই তোমাদের রোল নাম্বার এবং নামটা কমেন্ট বক্সে লিখে দিবে। করোনার এই সিচুয়েশনে সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে দোয়া করি, এবং আগামী ক্লাসে আরও বিস্তারিত আমরা দুইটা যে পার্ট দেহের, বক্ষ এবং উদর, সে সম্পর্কে জানবো। তো সেই আশা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।